সেকেন্ড সেমিস্টারের আজকের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, আমি কিন্তু কোনো এদিক ওদিক কিছু করব না। এদিক ওদিক বলতে কি যে এটা পরে এটা তার আগে এরকম কিছু না, যেমন সিকোয়েন্স আছে চলবে। এবং যখন পুরো সিলেবাসের উপরে পরীক্ষা হতো তখনও কিন্তু এইরকমই পড়ানো হতো, কেন কি পরপর পরপর সব মানে ক্লাস 12 এর যে সিলেবাসটা বিশেষ করে ফিজিক্সে পরপর করে সাজানো এমন আছে যে পরপর পড়লেই ভালো কনসেপ্ট বিল্ড হয়। কিন্তু যদি অনেকে করতে পারে যে প্রথমে কোয়ান্টাম তত্ত্ব করে তারপরে আলো করে, কিন্তু ওতে ঠিক ঠিক মতো হচ্ছে কনসেপ্ট দাঁড়ায় না। আচ্ছা দেখ, আমাদের ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসের যে লাস্ট চ্যাপ্টার ছিল সেটা কি ছিল? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং যখন পুরো সিলেবাস একসঙ্গে পড়ানো হতো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শেষ হতে না হতেই এটার সঙ্গে লিঙ্ক করে দেওয়া। ঠিক আছে, তো সেরকমই বলা হবে। তো আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে আলোর প্রতিফলন। হেডিং দিয়ে দিবি, যেমনটা সময় কম আছে যেমনটুকু বলবো সেটুকু ফলো করে দেখবে, আশা করি টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাকই থাকবে। ঠিক আছে, হ্যাঁ, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, ঠিক আছে, হ্যাঁ, আলোর প্রতিফলন। দেখ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা যে পড়েছিলাম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্য যেমন ছিল, যা ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য সব এক্ষেত্রেও তাই হবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বর্ণালী ছিল, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বর্ণালী ছিল গামা রশ্মি, এক্স রশ্মি এরকম করে ছিল, তার মধ্যে দৃশ্যমান বর্ণালী একটা ছিল যেটা কিন্তু আলো আমরা বলছি। ঠিক আছে, মানে এইটা যে আলো যেটা বলছি, দেখ সংজ্ঞা তোদের কোনোদিন পড়বে না, তো সেরকম সংজ্ঞা কিছু দেখার দরকার নেই। যদি বলি আলো হচ্ছে কিনা এক প্রকার শক্তি, যেটা হলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার রেঞ্জটা হচ্ছে কিনা দৃশ্যমান আলো যেটা আমরা বলছি, এটা কিন্তু লাগে কোশ্চেন করার সময়। দৃশ্যমান আলো খাতায় লিখবি এটাই, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা প্রায় 4000 অ্যাংস্ট্রম থেকে কোথাও থাকে 8000 অ্যাংস্ট্রম, 8000 অ্যাংস্ট্রম, আবার কোথাও কোথাও থাকে 3500 থেকে 7500 অ্যাংস্ট্রম এরকম। দেখ, একদম মানে এক্সাক্ট নাম্বার কোনোদিন হওয়া সম্ভব নয়, কেন কি যে একদম এই তরঙ্গ দৈর্ঘ্য এসেই ওই বর্ণটা দেখাবে এরকমটা ফিক্সড ভাবে বলা যায় না, এই জন্য রেঞ্জ বলা হয়। ঠিক আছে, এই কারণে রেঞ্জ বলা হয়। তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা, কেন কি এই তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলে আমাদের চোখ সেটা সেন্স করতে পারে। ঠিক আছে, এর থেকে কম বা এর থেকে বেশি হলে আমাদের চোখ সেগুলো দেখতে পায় না। ঠিক আছে, তাহলে আলো কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার রেঞ্জ হচ্ছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম বা 3500 থেকে 7500 অ্যাংস্ট্রম হলো। ঠিক আছে, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যা যা বৈশিষ্ট্য হবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যা যা বৈশিষ্ট্য হবে সবগুলো আলোর বৈশিষ্ট্যই হবে। তো আমাদের বেশিরভাগ যেটা বৈশিষ্ট্য লাগে সেটা হচ্ছে কিনা তির্যক তরঙ্গ হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওটা আমাদের পোলারাইজেশন মানে সমাবর্তন চ্যাপ্টারে গিয়ে কাজে আসবে। এখনো পর্যন্ত যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আলোর বেগ, যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওটা তো আমরা জানি। আর কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো সময় অনুযায়ী সেই অনুযায়ী বলা হয়ে যাবে এখানে। তো আমাদের যে চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা হচ্ছে কিনা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, দেখ আমি যে যে জিনিসগুলো বইতে আছে সেগুলো বই থেকে বলে দেবো, যেগুলো মানে বইতে ঠিক মতো মানে ডেরিভেশন মানে লেখার যে ব্যাপারগুলো সেগুলো আমরা আসবো। প্রথমে দেখ, আলো যদি কোনো মাধ্যমে এসে পড়ে, ধরো এখানে যদি আলো এসে পড়ে, আমি এরকমই দিচ্ছি আপতিত আলো, তো এখানে 3টে ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এরকমই দেখাবি 3টি ঘটনা ঘটতে পারে, 3টি ঘটনা ঘটতে পারে। 1 নম্বর হচ্ছে কিনা প্রতিফলন, প্রতিফলন হতে পারে। 2 নম্বর হচ্ছে কিনা প্রতিসরণ, আর 3 নম্বর হচ্ছে কিনা শোষণ। ঠিক আছে, প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে এবং শোষণ হতে পারে। ঠিক আছে, প্রতিফলন কি হলো, যে আলো এখানে এসে পড়েছে, ধরো আমি বললাম যে এটা হলো 1 নম্বর মাধ্যম, এটা হলো 2 নম্বর মাধ্যম।
আলো এখানে এসে পড়লে পুনরায় যদি ওই মাধ্যমে ফিরে যায় তাহলে সেটা হচ্ছে কি প্রতিফলন। সহজ কথায় কোনোদিন তোদের প্রতিফলনের সংজ্ঞা দেবে না, ঠিক আছে? ক্লাস 12 এর পরীক্ষাতে প্রতিফলন কাকে বলে এরকম কোশ্চেন হওয়া সম্ভবই না। তাহলে আলো এখানে এসে পড়লো, তার কিছু অংশ যখন ওই মাধ্যমে পুনরায় ফিরে যাবে সেটা হলো প্রতিফলন। আচ্ছা, তারপরে এখানে এসে যদি দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে যায় তাহলে হবে প্রতিসরণ। দুটোই আছে তোদের সিলেবাসে। আর শোষণ হচ্ছে কি না কিছুটা এখানটায় শোষিত হবে, ঠিক আছে? শোষণ তোদের সিলেবাসে নেই। ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা হচ্ছে কি না আলোক তড়িৎ ক্রিয়া চ্যাপ্টার আছে, মানে আলো পুরো শেষ হওয়ার পরে এই চ্যাপ্টার শুরু হবে। তাহলে তিনটি ঘটনা ঘটতে পারে, প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। আমরা কিরকম নাম দেবো না যে ঘটনাটা ম্যাক্সিমাম ঘটবে। দেখা গেলো 100টা আলোক রশ্মি এসে পড়েছে, তার মধ্যে 90টা যদি প্রতিফলন হয়ে যায় তাহলে আমি বলবো কি এখানে প্রতিফলন হচ্ছে। দেখা গেলো বেশিরভাগ প্রতিসরণ হচ্ছে তাহলে বলবো এখানে প্রতিসরণ হচ্ছে। তাহলে তিনটি ঘটনা ঘটতে পারে। এবার দেখ প্রতিফলন, প্রতিফলনের সংজ্ঞা কি না আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি অপর কোনো মাধ্যমের বিভেদ তলের উপর আপতিত হয় তাহলে আপতিত আলোর কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে কি বলে আলোর প্রতিফলন। বইতে দাগ মারবি, যেগুলো বইতে আছে সেগুলো বইতে দাগ মারবি, ঠিক আছে? তাহলে দেখ আলোর প্রতিফলন কাকে বলে সংজ্ঞা এখানে আছে। তারপরে হ্যাঁ এটা বললাম। এবার ওই সূচনাতে আছে আলোক উৎস, যেখান থেকে আলো নির্গত হয় সেটাই আলোক উৎস, তাই না? আলোক উৎস দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সপ্রভ আলোক উৎস, একটা হচ্ছে নিষ্প্রভ আলোক উৎস। সপ্রভ আলোক উৎস বলতে কি যে আলোক উৎসগুলো নিজের থেকে আলো বিকিরণ করে, আর নিষ্প্রভ আলোক উৎসগুলো হচ্ছে কি যে আলোক উৎসগুলো অপরের আলোকে প্রতিফলিত করে। যেমন চাঁদ, চাঁদের যে আলো সেটা হচ্ছে কি সূর্যের থেকে পাওয়া আলো প্রতিফলিত করছে, ঠিক আছে? হ্যাঁ, সবসময় দেখবি যে আমরা যে কোনো বস্তুকে দেখতে পাই, আমরা যে কোনো বস্তুকে দেখতে পাই সেটা কি রকম, সেটা কি রকম দেখ অনেকে ওই রকম রিলস দেখে এরকম ভাববি না যে চোখ থেকে আলো বেরোচ্ছে, ওটা কোনোদিনই সম্ভব না, ঠিক আছে? চোখ থেকে কোনোদিন কারোর আলো বেরোয় না, ঠিক আছে, যেটা রিলসে দেখা যায়। তো ধরো আমি বলছি যে এই বস্তুটাকে কেউ দেখছে, এই বস্তুটাকে কেউ দেখছে মানে কি, ধরো এখান থেকে কোনো আলোক রশ্মি আসবে, এসে প্রতিফলিত হবে এবং চোখ একে দেখবে। মানে কোনো বস্তুকে দেখার জন্য ওখান থেকে আলোক রশ্মি আসাটা প্রয়োজন, ঠিক আছে? চোখ থেকে কোনোদিন আলোক রশ্মি নির্গত হয় না। তো এটা হ্যাঁ হ্যাঁ ঠাকুরদের দেখায়, এখন নেতা মন্ত্রীর চোখ থেকেও আলো বেরোয়, ঠিক আছে? দেখবি ভালো করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখ কি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের হেডিং কি যে আলো হচ্ছে এক প্রকার শক্তি, যেটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার রেঞ্জ অ্যাপ্রক্সিমেট 4000 থেকে 8000 বা 3500 থেকে 7500 অ্যাংস্ট্রমের মধ্যে থাকছে। এবং আলো যদি কোনো মাধ্যমের উপর পড়ে তিনটি ঘটনা হতে পারে, প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ, ঠিক আছে? যেটা বেশি হবে সেটাই নাম হচ্ছে। দেন আমরা বলছি কিনা আলোক উৎস, যেখান থেকে আলো নির্গত হয় সেটাই আলোক উৎস। তারপরে হলো কি যে আলোক উৎস দুই প্রকার হচ্ছে সপ্রভ, নিষ্প্রভ। দেন বলেছি কি আলোর প্রতিফলন, ঠিক আছে? আলোর প্রতিফলন কাকে বলে বলেছি। এবার দেখ আলোর প্রতিফলনে কিছু কিছু জিনিস আমরা একবার দেখে নেব। তার আগে আমি বলে নিচ্ছি কি এই যে চ্যাপ্টার হচ্ছে পুরো মানে আলো পুরো যত চলতে থাকবে এখানে বারবার একটা কথা আসবে বস্তু, ঠিক আছে? বস্তু এবং আরেকটা কথা আসবে প্রতিবিম্ব, ঠিক আছে? প্রতিবিম্ব, ইমেজ। আমি এদের সংজ্ঞা পরে আসছি। দেখ দুটো জিনিস আমি বুঝবো কি করে যে বস্তু কোনটাকে বলবো আর প্রতিবিম্ব কোনটাকে বলবো। দেখ বস্তু মানে রিলেট কি হবে না আপতিত রশ্মি। আমরা বস্তুকে খুঁজবো কোথা থেকে না আপতিত রশ্মি দেখে আমি বস্তুকে খুঁজে পাবো, ঠিক আছে? আর প্রতিবিম্বকে খুঁজে পাবো কোথা থেকে না প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি বা প্রতিশ্রিত রশ্মি। প্রতিসরণ চ্যাপ্টারে আসবে প্রতিশ্রিত রশ্মি। তাহলে দেখ প্রথম কথা কি বললাম যে আমি বস্তু খুঁজবো কাকে ক্লু ধরে আপতিত রশ্মিকে, আর প্রতিবিম্ব খুঁজবো কোথায় না যদি প্রতিফলন চ্যাপ্টার হয় তাহলে প্রতিফলিত রশ্মি, আর যদি প্রতিসরণ চ্যাপ্টার হয় তাহলে প্রতিশ্রিত রশ্মি। ঠিক ঠিক আছে। এবারে বস্তু আবার দুই প্রকার হয়ে যাবে, একটা হচ্ছে কি না
একটা হচ্ছে সৎ বস্তু আর একটা অসৎ বস্তু। প্রতিবিম্ব দুই প্রকার হয়ে যাবে, একটা হচ্ছে সৎ বিন্দু, একটা অসৎ বিন্দু। তারা এক কাজ করবে, বস্তু আপতিত রশ্মি লিখে একটু জায়গা রাখবে, আমার এখানে জায়গাটা ছোট হয়ে গেছে, একটু জায়গা রাখবি, মানে এতটা মতো জায়গা রাখবি খাতাতে, মানে 2 লাইন যেন লেখা যায়, যেন 2 লাইন লেখা যায়, তারপরে প্রতিবিম্বটাকে লিখবে, ঠিক আছে। বস্তু তাহলে আমরা খুঁজবো কোথা থেকে? আপতিত রশ্মি থেকে। আপতিত রশ্মি দেখেই আমরা বস্তুটাকে খুঁজতে পারবো। আর প্রতিফলিত রশ্মি দেখে আমরা, প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি দেখে আমরা খুঁজতে পারবো কোনটা? না প্রতিবিম্ব। কেন কি এই জিনিসটা যদি ক্লিয়ার, আলো চ্যাপ্টারে বারবার একটা জিনিস যেটা প্রবলেম, সেটা হচ্ছে কি না সাইন, সাইন কনভেনশন, প্লাস মাইনাসের ব্যাপার প্রচুর আছে, ঠিক আছে। সাইন কনভেনশন ওই জন্য ঠিকঠাক রাখতে হবে, সেটা ক্লিয়ার কনসেপ্ট হওয়া চাই যে কোনটা সৎ বস্তু হবে, কোনটা অসৎ বস্তু হবে, কোনটা সৎ বিম্ব, কোনটা অসৎ বিম্ব হবে। সংজ্ঞা কোনোদিন দেবে না তোদেরকে, প্রতিবিম্ব কাকে বলে, সৎ বিম্ব কাকে বলে, অসৎ, এগুলো ক্লাস 10 এর কোশ্চেন হয়, ঠিক আছে। তাহলে দেখ, আপতিত রশ্মি থেকে আমরা বস্তু খুঁজে পাচ্ছি। বস্তু হবে দুই প্রকার, বস্তু দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে কি না সৎ বস্তু, মানে রিয়েল অবজেক্ট যাকে বলছি, রিয়েল রিয়েল অবজেক্ট। আর হচ্ছে একটা হচ্ছে অসৎ বস্তু, অসৎ বস্তু, ঠিক আছে, ভার্চুয়াল অবজেক্ট বলছি, ভার্চুয়াল অবজেক্ট। একটা হলো সৎ বস্তু, একটা হচ্ছে অসৎ বস্তু, ঠিক। যখন দেখবি যে কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মি এরকম নির্গত হচ্ছে, সেটা হবে কি সৎ বস্তু। দেখ, ধরো এখানে কোনো দর্পণ আছে, সমতল দর্পণ বলতে পারি, গোলীয় দর্পণ, লেন্স, যা কিছু হতে পারে। এখানে সমতল দর্পণ হতে পারে, লেন্স হতে পারে, গোলীয় দর্পণ হতে পারে, ঠিক আছে, প্রিজম হতে পারে। এই রশ্মিগুলো কি রশ্মি? আপতিত রশ্মি এসে পড়ছে। এখন আপতিত রশ্মি যদি কোনো বিন্দু থেকে আসে এরকম করে, তাহলে এই যে বিন্দুটা, যে বিন্দু থেকে আপতিত রশ্মিগুলো বেরোচ্ছে, সেটাই হবে সৎ বস্তু, ঠিক আছে। ধরো এইখানে একটা হচ্ছে, আমি বললাম দর্পণ আছে, আপতিত রশ্মিগুলো না এরকম করে এসছে, দুটো আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিগুলো কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে? আসছে না। এই এই যে দুটো আপতিত, এরা দুজন আপতিত রশ্মি, কি করে বুঝছি? দর্পণ, এটা এটা হচ্ছে কি দর্পণ, সেই দর্পণের উপরে আলোক রশ্মি এসে পড়েছে, মানে এটা কি রশ্মি? আপতিত রশ্মি। যে আলোক রশ্মি কোনো কিছু মানে আলোকীয় যন্ত্রের উপরে এসে পড়ছে, আলোকীয় যন্ত্র কি হতে পারে? দর্পণ হতে পারে, লেন্স হতে পারে, প্রিজম হতে পারে। যে আলোক রশ্মি এসে পড়ছে তাকেই বলবো কি আপতিত রশ্মি। আপতিত রশ্মিগুলো যে এসে পড়ছে, যদি একটা বিন্দু থেকে আসে এরকম করে, তাহলে কি হবে? সেটা সৎ বস্তু, ঠিক আছে। এবার এই আলোক রশ্মিগুলো যে এসে পড়ছে, এটা তো কোনো একটা বিন্দু থেকে আসছে না। এখন কথা হলো যে ভাব, এই এই দর্পণটা যদি না থাকতো, তাহলে আলোক রশ্মিগুলো কোথায় গিয়ে মিলতো? এইখানে গিয়ে মিলে যেত। দর্পণ থাকার জন্য ওরা মিলতে পারেনি। এই যে দর্পণ না থাকলে ওরা যেখানে গিয়ে মিলতো, সেটাই হচ্ছে কি না অসৎ বস্তু, সেটাই হচ্ছে কি অসৎ বস্তু, ঠিক আছে। তো এখানে দুটো জিনিস ক্লিয়ার কি হচ্ছে, ধরো কোনো লেন্স, কোনো প্রিজম বা কোনো হচ্ছে দর্পণ, যদি আমি দেখি ওর সামনে একটা বিন্দু থেকে আলো এরকম ছড়িয়ে এসে পড়েছে, তাহলে ওটা সৎ বস্তু। আর যদি দেখি এরকম একটা দর্পণের উপরে আলোক রশ্মিগুলো এরকম করে এসে পড়েছে, এরা পরে কোথাও মিলতো কিন্তু মিলতে পারেনি, তাহলে ওটা কি বস্তু হবে? সৎ বস্তু। তাহলে দেখ, দুটোই আলোক রশ্মি কিন্তু আপতিত রশ্মি। আপতিত রশ্মি থেকে আমরা বস্তু বুঝতে পারছি, যদি একটা বিন্দু থেকে আসে সৎ বস্তু, যদি বিন্দুতে মিলিত হতো এরকম কিছু হয়, তাহলে সেটা হচ্ছে কি অসৎ বস্তু হলো। ঠিক একই রকম ভাবে দেখ, প্রতিবিম্ব, প্রতিবিম্ব দুই প্রকার হবে, প্রতিবিম্ব কি হবে? দুই প্রকার হবে। একটা হচ্ছে কি সদ্বিম্ব, প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ,
দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে কি সদ্বিম্ব, একটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব, অসদ্বিম্ব, ঠিক আছে। হ্যাঁ, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। সদ্বিম্ব, অসদ্বিম্ব, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, ক্লিয়ার। তো আমরা প্রতিবিম্ব কোথা থেকে বুঝতে পারবো? হয় প্রতিফলিত রশ্মি হবে, না হলে প্রতিসৃত রশ্মি হবে, ঠিক আছে। তো দেখ, আমি ধরো প্রথমে একটা দর্পণ দিয়ে দেখাচ্ছি আর একটা লেন্স দিয়ে দেখাচ্ছি। ধরো আমি বললাম এটা হলো দর্পণ, ঠিক আছে, এটা হলো দর্পণ। এরকম করে আলোক রশ্মিগুলো গিয়ে মিলে গেছে। দেখ দর্পণ থেকে আলোক রশ্মি আসছে মানে কি, এটা এটা নিশ্চয়ই কি প্রতিফলিত রশ্মি। নিশ্চয়ই এখানে আলোক রশ্মি আগে থেকে এরকম করে এসে পড়েছিল, বোঝা গেল কি? এরকম আলোক রশ্মি এসে পড়েছে, যে এরকম করে প্রতিফলিত হচ্ছে গেছে। তাহলে দেখ প্রতিফলিত রশ্মিগুলো মিলেছে, প্রতিফলিত রশ্মিগুলো কি হচ্ছে, মিলেছে, মানে প্রকৃতপক্ষে মিলেছে, প্রকৃতপক্ষে মিলেছে। যখন দেখবি, দেখ বস্তু হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রকৃতপক্ষে যেখানে মিলেছে সেটা সৎ বস্তু, যেখানে প্রকৃতপক্ষে মিলেনি সেটা অসৎ বস্তু। আচ্ছা, প্রতিবিম্ব হচ্ছে কোথা থেকে? না প্রতিফলিত রশ্মি থেকে বা প্রতিসৃত রশ্মি থেকে। প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে এখানে গিয়ে মিলেছে, মানে কি এটা সৎ বিম্ব। যদি আমি এখানে কোনো পর্দা রেখে দিই, এখানে ছবি তৈরি হবে, তাহলে কি এখানে অলরেডি আলোক রশ্মি আছে, প্রকৃত আলোক রশ্মি এখানে আছে, তাহলে এটা হচ্ছে কিনা সৎ বিম্ব। সৎ বিম্ব তৈরি হলো কিসের মাধ্যমে? প্রতিফলনের মাধ্যমে, প্রতিফলনের মাধ্যমে। ধর আমি লেন্সের কথা যদি বলি, লেন্স, ঠিক আছে, লেন্স তোরা ক্লাস 10 এ পড়েছিস কিছুটা। ধরো আলোক রশ্মি এরকম করে গিয়ে পড়েছে, প্রতিসরণ মানে ওদিকে চলে যাবে আলোক রশ্মি। দেখ দুটো আলোক রশ্মি গিয়ে মিলে গেছে কিনা, এটা প্রতিসরণ, মানে একে একে মানে একে হচ্ছে ক্রস করে, একে হচ্ছে ভেদ করে ওদিকে চলে গেছে, মানে এটা প্রতিসরণ। আর এখানে দর্পণের উপর আলোক রশ্মি মানে পড়ার পরে আবার সামনে একই মাধ্যমে ফিরে এসছে, মানে কি এটা প্রতিফলন। তো দেখ প্রতিফলিত রশ্মিগুলো মিলেছে, সদ্বিম্ব। প্রতিসৃত রশ্মিগুলো মিলেছে, সদ্বিম্ব। এটা প্রতিফলনের ফলে সদ্বিম্ব, এটা প্রতিসরণের ফলে সদ্বিম্ব। একটা জিনিস আমি এখনই কমপ্লেক্স করতে চাইছি না, তবে একটুকু জিনিস ক্লিয়ার কর। প্রতিফলনের ফলে সদ্বিম্ব দর্পণের সামনে তৈরি হচ্ছে। দেখ এটা কি প্রতিফলিত রশ্মিগুলো তো দর্পণের সামনেই আসবে না, সামনেই তো ঘুরে আসবে। তো প্রতিফলনের ফলে সদ্বিম্ব, মানে যে কোনো আয়না, গলীয় দর্পণ হোক, সমতল দর্পণ হোক, সদ্বিম্ব কোথায় তৈরি হবে? ওর সামনে। প্রতিসরণের ফলে সদ্বিম্ব পেছনে তৈরি হবে, কেন কি প্রতিশ্রুত রশ্মিগুলোকে ভেদ করে যাবে, ভেদ করে ওই সাইডে গেলে তো ওই সাইডেই মিলবে না, তাহলে এটা হচ্ছে কি সদ্বিম্ব। এগুলো পরে আসবে আবার, ঠিক আছে, ঠিক। আচ্ছা, অসদ্বিম্ব, দেখ দর্পণ, এটা হচ্ছে কি সমতল দর্পণ। ধরো আলোক রশ্মি এরকম করে দুটো গেছে, ঠিক আছে, এরকম করে গেছে। তো এটা প্রতিফলনের ফলে ধরো এদিকে গেছে, আর এটা প্রতিফলনের ফলে এদিকে গেছে, ঠিক আছে। এটা কি বস্তু না? এটা বস্তু। বস্তু থেকে দুটো আলোক রশ্মি গিয়ে এখানে পড়েছে, তাহলে এরা দুজন কি প্রতিফলিত, এরা দুজন হচ্ছে কি আপতিত রশ্মি, এটা হচ্ছে কি আপতিত রশ্মি। আমি আইআর লিখে দিচ্ছি, ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে লাগবে না, ছাড়ো। দুটো হচ্ছে আপতিত রশ্মি। প্রতিফলনের পর কিভাবে গেছে, দেখ এরকম করে ছড়িয়ে গেছে। প্রতিফলনের পর দুটো আলোক রশ্মি এরকম করে ছড়িয়ে গেছে। এ দুটো আলোক রশ্মি কোনোদিন কোথাও গিয়ে মিলতে পারে? মিলবেই না, ও তো ছড়িয়ে গেছে। তাহলে এরা এরা কোথা থেকে আসছে বলে মনে হয়? এখান থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে। আলোক রশ্মি যখন এরকম ছড়িয়ে যাচ্ছে, এরা কোথা থেকে আসছে বলে মনে, এদেরকে এদেরকে টান, এদের লাইনকে বড় কর, তাহলে দেখ যেখানে ছেদ করবে এটাই হবে কি অসৎ বিম্ব, এটাই হচ্ছে কি অসৎ বিম্ব, ঠিক আছে, অসৎ বিম্ব। আচ্ছা, অসৎ বিম্ব। লেন্স দেখ এরকম, এটা কি লেন্স তোরা জানিস, ক্লাস 10 এ পড়েছিলি অবতল লেন্স। অবতল লেন্সে দেখ এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মি অবতল লেন্সে এরকম করে ছড়িয়ে যায়। তাহলে দেখ সামনে তো মিলবে না, কোনোদিন সামনে মিলবে না। তাহলে একে যদি আমি ব্যাক সাইডের দিকে টেনে বাড়াই, তাহলে এখান থেকে আসছে বলে মনে হবে,
এটাই হচ্ছে কি অসৎ বিম্ব। অসৎ বিম্ব, ঠিক আছে। অসৎ বিম্ব দেখ, অসৎ বিম্ব দেখ, প্রতিফলিত রশ্মি মোটামুটি দেখবি, যখন দেখবি যে প্রতিফলিত রশ্মি বা প্রতিশ্রুত রশ্মি হাঁ হয়ে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, কোনোদিন সামনে তো মিলবে না দুজন, তখন ওদেরকে পেছনের দিকে বাড়াবি, যেখান থেকে ওরা আসছে বলে মনে হবে সেটাই হবে অসৎ বিম্ব। যখন দেখবি প্রতিফলিত রশ্মি নিজের থেকে গিয়ে মিলে যাচ্ছে, প্রতিশ্রিত রশ্মি নিজের থেকে গিয়ে মিলে যাচ্ছে, তার মানে ওরা কি হবে? সৎ বিম্ব, ঠিক আছে, ওরা হবে সৎ বিম্ব। তাহলে এইখানে যখন হলো, এইখানে নোট বলে লিখে নিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে পরবর্তীকালে। নোট বলে লেখ, নোট বলে লেখ যে প্রতিফলনের ফলে সৎ বিম্ব, আচ্ছা এরকম লেখ, সৎ বিম্বের অবস্থান, সৎ বিম্বের অবস্থান, সৎ বিম্বের অবস্থান, নোট বলে লিখবি সৎ বিম্বের অবস্থান। সৎ বিম্ব কোথায় কোথায় হতে পারে, সৎ বিম্বের অবস্থান, ঠিক আছে। সৎ বিম্বের অবস্থান লিখবি যে প্রতিফলনের ফলে সৎ বিম্ব, প্রতিফলনের ফলে গঠিত সৎ বিম্ব, প্রতিফলনের ফলে গঠিত সৎ বিম্ব, প্রতিফলনের ফলে গঠিত সৎ বিম্ব, সৎ বিম্ব দর্পণের সামনে থাকবে। প্রতিফলনের ফলে গঠিত সৎ বিম্ব দর্পণের সামনে থাকবে। কোন দর্পণ? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, যে খুশি দর্পণ হোক না কেন, ঠিক আছে। প্রতিফলনের ফলে গঠিত সৎ বিম্ব দর্পণের সামনে থাকবে। কেন? লজিক শোন, প্রতিফলিত রশ্মি আসে কোথায়? সামনে আসে। আমি দর্পণ নিলে আলোক রশ্মি প্রতিফলনের ফলে ওর সামনেই তো আসবে না, তো প্রতিফলিত রশ্মিগুলো কোথায় মিলবে? সামনেই মিলবে, তবে গিয়ে সৎ বিম্ব তৈরি হবে। 2 নম্বর, 2 নম্বর, প্রতিসরণের ফলে গঠিত সৎ বিম্ব, প্রতিসরণের ফলে গঠিত সৎ বিম্ব, প্রতিসরণের ফলে গঠিত সৎ বিম্ব প্রতিসারক তলের পেছনে থাকে। প্রতিসারক তল কি কি হতে পারে? লেন্স হতে পারে, প্রিজম হতে পারে, যা খুশি, যেটা যেখানে প্রতিসরণ হচ্ছে। প্রতিসরণের ফলে সৎ বিম্ব প্রতিসারক তলের পেছনে থাকে, যেটাই তল হবে তার পেছনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সৎ বিম্ব মনে থাকলে অসৎ বিম্ব অলরেডি চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। এবার আমরা আলোর প্রতিসরণের কিছু ছবি, যেগুলো বইতেও আছে, একবার শুধু একটা ছবি আঁকলেই হবে। আলোর প্রতিফলন বলে হেডিং দিয়ে দিতে পারিস, আলোর প্রতিফলন। দেখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলক তল, এটা হলো প্রতিফলক তল। যে আলোক রশ্মি এখানে এসে পড়েছে সেটা হচ্ছে কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। যে আলোক রশ্মি এর উপরে পড়েছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। যে বিন্দুতে এসে পড়েছে সেটা হচ্ছে কি আপতন বিন্দু, এই যেটা, এই যে বিন্দু, এটা হচ্ছে কি না আপতন বিন্দু। তাহলে যে তলে এসে আলোক রশ্মি পড়েছে সেটা হচ্ছে প্রতিফলক তল, আর যে আলোক রশ্মি এসে পড়েছে সেটাকে আমরা কি বলছি? আপতিত রশ্মি, ঠিক আছে। আচ্ছা, রশ্মি, রশ্মি কি? রশ্মি হচ্ছে কি দিক নির্দেশিত, এরকম অ্যারো দিতে হবে, ঠিক আছে, অ্যারো যেন কোনোদিন ভুল না হয়।
অ্যাকচুয়ালি আলোক রশ্মি সরল রেখায় চলছে। আলো তো এক প্রকার তরঙ্গ না, একটু আগে বললাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো সরল রেখায় চলছে, আমরা এটা ধরেছি। প্রকৃতপক্ষে আলো কিন্তু এরকম চলে না, আলো প্রকৃতপক্ষে এরকম চলে, ঠিক আছে। এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এটা আমরা দেখাচ্ছি কেন? যখন দেখবো যে আমরা যে জায়গায় ক্যালকুলেশন বা যে মানে যে ঘটনাগুলোর কথা বলছি, সেখানে যে যন্ত্রগুলো নিচ্ছি তাদের আকার যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বড় হয়, তাহলে আমরা আলোকে তরঙ্গ হিসাবে ভাবি না, ঠিক আছে। ধরো যদি আমি বলি একটা সূচের যে ছিদ্র আছে তার মধ্যে দিয়ে আলো যদি পাঠাই, সেক্ষেত্রে সূচের যে ছিদ্রের আকার, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের আকারকে আমি সেখানে নেগলেক্ট করতে পারি না। সেক্ষেত্রে আলো কিন্তু তার তরঙ্গ ধর্ম দেখাবে, ওখানে অপবর্তন হবে, ব্যতিচারও হতে পারে, যেটা পরে চ্যাপ্টার আছে। কিন্তু এই ঘরে যে আলোর প্রতিফলন কি প্রতিসরণ যাই হোক যা হচ্ছে, এখানে কিন্তু আমরা ওই আলোকে তরঙ্গ হিসাবে না ধরলেও আমাদের ক্যালকুলেশন সব একই আসবে, তরঙ্গ ধরলেও আসবে একই। কিন্তু এটা হলো কি সহজ করে বোঝার উপায়, যে আলোকে আমরা সরল রেখা ধরে নিচ্ছি। কেন? কেন কি আলো হচ্ছে কি, যদি যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি তার আকার যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আলোকে আমরা তরঙ্গ ধরতে পারবো না, আলোকে আমরা তরঙ্গ ধরবো না, সেটাকে আমরা সরল রেখা ধরবো। যেমন ধর এরকম আমি একটা রেখা টেনেছি, একে যদি আমি অনেক দূর থেকে দেখতে বলি, একে কি রকম দেখবে লোকে? সরল রেখাই দেখবে, ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে আপতিত রশ্মি হলো এটা, আপতন বিন্দু হলো এটা। আচ্ছা, আপতন বিন্দুতে আমি প্রতিফলক তলের উপর একটা লম্ব টানতে পারি, লম্ব, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? অভিলম্ব, অভিলম্ব, অভিলম্ব হলো। দেন এটা হচ্ছে কি না প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে একটা হলো আপতিত রশ্মি, একটা হলো প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্বটা হচ্ছে কি আমরা অভিলম্ব বলছি, লম্বটাকে অভিলম্ব বলছি, ঠিক আছে। এবং এটা হলো আপতন বিন্দু, যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়েছে। আমরা সমস্ত কোণ কোথা থেকে নেব? সমস্ত কোণ আমরা নেব কিন্তু অভিলম্বের সাথে যত কোণ করেছে, ঠিক আছে। তো অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে তাকে আমরা বলবো আপতন কোণ। অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ করেছে তাকে আমরা কি বলবো? প্রতিফলন কোণ। তাহলে আই মানে আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে। কি লিখবো না আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে, অভিলম্বের সহিত যে কোণ করে, আপতিত রশ্মি অভিলম্বের সহিত যে কোণ করে, ঠিক আছে। আর হচ্ছে কি প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ মানে হচ্ছে কি না প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সহিত যে কোণ করে। আপতিত রশ্মি অভিলম্বের সহিত যে কোণ করে, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সহিত যে কোণ করে, সেটাকে আমরা এরকম বলছি। ব্যাস এটুকু এখানে থাকবে। দেন এবার হেডিং দিবি যে আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র। দেখ সূত্র বইতে যেটা লেখা আছে পুরোপুরি ঠিকঠাকই লেখা আছে এবং বই থেকে করলেই হবে। আলোর প্রতিফলনের সূত্র অলরেডি ক্লাস 10 এ তোরা পড়েছিলিস। এখানে আছে কি প্রতিফলনের প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে কি শোন ভালো করে। প্রতিফলনের সূত্র লিখতে দিতে পারে, যদি খুব সহজ কোশ্চেন হয়, দু একটা কোশ্চেন এরকম হতে পারে। আলোর প্রতিফলনের সূত্র কি? প্রথম সূত্র যেটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এই তিনটি কিন্তু একই সমতলে থাকে। মানে কি হচ্ছে দেখ, ধর আমি বললাম যে আমার হাতের উপরে এটা হলো কি আপতিত রশ্মি,
আমার হাতের উপরে এটা হবে কি প্রতিফলিত রশ্মি, আবার এই বিন্দুতে অভিলম্ব হবে। তিনটে ধরো এই খাতার পৃষ্ঠা একটা সমতলে থাকবে, এরকমটা নয় যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এরকম থাকছে, লম্ব ধরো অন্য কোনো তলে থাকছে, এরকমটা হবে না। লম্বটাকেও কি হবে, একই তলে থাকতে হবে, ঠিক আছে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এই তিনটি একই সমতলে থাকে। পরবর্তীকালে আমরা হাইগেন্সের নীতির সাহায্যে ব্যতিচার চ্যাপ্টারে এর প্রমাণ আছে এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রতিফলনের সূত্র। এই জন্য প্রতিফলনের সূত্র বলবে হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র প্রমাণ করো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সহিত সমান হবে। আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সহিত সমান হবে, যাই হোক না কেন। যেমন অনেকের ধারণা হয় যে নিয়মিত প্রতিফলন, শুনেছিস নাম ক্লাস 10-এ, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, যে মনে হয় যে বিক্ষিপ্ত প্রতিফলনে আলোর প্রতিফলনের সূত্র মেনে চলছে না, কিন্তু এরকম নয়। যে কোনো প্রতিফলন, কেন দেখ বলছে প্রতিফলনের সূত্র, সূত্র কিন্তু সব জায়গায় ভ্যালিড হবে। প্রতিফলন যেখানে যেখানে হবে সব জায়গাতে সূত্র ভ্যালিড হবে, সে যেরকমই প্রতিফলন হোক না, ঠিক আছে। তাহলে দেখ প্রতিফলন দুই প্রকার হচ্ছে, প্রতিফলন দুই প্রকার হচ্ছে। একটা হচ্ছে কিনা নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। একটা হলো নিয়মিত প্রতিফলন, একটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন। এদের সংজ্ঞা দেবে না। নিয়মিত প্রতিফলন হচ্ছে কি, একটা সমতল মসৃণ সমতল প্রতিফলন, এটা হচ্ছে কি মসৃণ আর হচ্ছে কিনা সমতল। তো হচ্ছে কি এখানে যদি আমি সমান্তরাল আলোক রশ্মি ফেলি তো প্রতিফলিত রশ্মিগুলো কি হবে, পরস্পরের সহিত সমান্তরাল যাবে, ঠিক আছে। প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল যাবে। বিক্ষিপ্ত প্রতিফলনে কি হচ্ছে না, এটা হচ্ছে কিনা অমসৃণ, একটা অমসৃণ তল ধরে নেওয়া হয়েছে, সেখানে আলোক রশ্মি ধরো এসে পড়েছে, আলোক রশ্মি এসে পড়েছে, এ দেখা গেল এদিকে গেছে, তো এদিকে চলে গেছে, ছড়িয়ে গেছে না আলোক রশ্মি, তো এটা বিক্ষিপ্ত প্রতিফলন। এখানে দেখে ওপর থেকে দেখে মনে হচ্ছে যে এর বেলা মনে হয় আই সমান আর ফলো হচ্ছে না, কিন্তু এরকমটা নয়। এর বেলাও আই সমান আর ফলো হবে, এর বেলাও আই সমান আর ফলো হবে। কিরকম, যদি আমি দেখি এই যে আলোক রশ্মি পড়েছে এর আপতন বিন্দু কোনটা, এটা, এখানে যদি আমি লম্ব টানি দেখা যাবে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি। এখানে যদি আমি লম্ব টানি এই লম্বটা এখানে এরকম হবে, কেন কি তল তো আঁকা বাঁকা না, দেখা গেল এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, বোঝা গেল এই কারণে। তাহলে আমরা নোট বলে লিখব, যে কোনো ধরনের প্রতিফলনে, যে কোনো ধরনের প্রতিফলনে, প্রতিফলনে আই সমান আর হবে, আই সমান আর হয় যে কোনো ধরনের প্রতিফলন, যে কোনো ধরনের প্রতিফলনে আই সমান আর হচ্ছে। এবার তোরা কি করবি, বইতে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন একটু একটু লেখা আছে, একবার রিডিং দিতে পারিস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় এগুলো, ঠিক আছে। জাস্ট একবার করে রিডিং দিয়ে নিবি, ঠিক আছে, একবার রিডিং দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এগুলো পরীক্ষায় দেবে না যে নিয়মিত প্রতিফলন কাকে বলে, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, জাস্ট কনসেপ্ট ঠিক রাখার জন্য একবার রিডিং দিয়ে দিবি বই থেকে, ঠিক আছে। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এখান থেকে কোশ্চেন হতে পারে, লেখা হয়ে গেছিল সবার, এখান থেকে কোশ্চেন হতে পারে, হেডিং দিবি প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতি, প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতি। প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতি। হ্যাঁ, ডেরিভেশন পরীক্ষায় দেবে না, কোশ্চেন হতে পারে এখান থেকে, মানে কোন কোশ্চেনের একটা ছোট পার্ট হতে পারে এখানে।
প্রথমে দেখ চ্যুতি কোণ বলতে কি বোঝায়, সে প্রতিফলন হোক প্রতিসরণ হোক যাই হোক, চ্যুতি কোণ মানে কি বোঝায়, ধরো কোনো আলোক রশ্মি ধরো এদিকে যাচ্ছিল, কোনো আলোক রশ্মি এই পথে যাচ্ছিল, হঠাৎ করে কোনো যন্ত্র বা কোনো লেন্স হোক বা কোনো প্রিজম কি কোনো দর্পণ হোক, তার জন্য আলোক রশ্মিটা এদিকে বেঁকে গেল, তাহলে আলোক রশ্মি তার প্রকৃত গতিপথ ছিল কি এদিকে, কিছু যদি না থাকতো ওদিকেই যেত, তো ওর ওই পথ থেকেও কতটা কোণে বেঁকে গেল, ডেল্টা, এটাই হচ্ছে চ্যুতি কোণ। এটা প্রতিফলনে হতে পারে, প্রতিসরণে হতে পারে, লেন্সের বেলা হতে পারে, প্রিজমের বেলা হতে পারে। চ্যুতি কোণ বোঝালাম কি, যে আলোক রশ্মি প্রথমে যে পথ বরাবর যাচ্ছিল সেই পথ থেকেও কতটা বেঁকে গেল, সেটাই হচ্ছে কি চ্যুতি কোণ। এবারে প্রতিফলনের বেলা আমরা চ্যুতি কোণ কিভাবে আঁকতে পারি, ধরো এই তলের উপরে আলোক রশ্মি এসে পড়েছে এরকম করে, ঠিক, এটা ধরো লম্ব, এটা প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে কত না আই, এটা হচ্ছে কত আর, প্রতিফলন হচ্ছে মানে অবশ্যই আই সমান আর, প্রতিফলন হচ্ছে মানে আই সমান আর। এবারে দেখ প্রতিফলনের ফলে চ্যুতি বলতে কি, বল আপতিত রশ্মি যদি এখানে দর্পণ না থাকতো কোন দিকে যেত, এই পথে যেত, দর্পণ থাকার জন্য প্রতিফলিত এদিকে গেছে, তাহলে কতটা কোণ বেঁকে গেছে, এই যে যে কোণটা ডেল্টা, এই কোণটা আমার চাই। এবার দেখ আমি এখানে ছবিটা আঁকছি কিরকম, এটা ডট লাইন, এটা, ঠিক আছে, বল এই কোণটা মোট মিলে কত হচ্ছে, আই প্লাস আর, আই প্লাস আইও লিখতে পারি, কেন কি আই প্লাস আর মানে কি, আরও তো আই হচ্ছে না, তাহলে 2i, তাহলে এই কোণটা কত হবে ডেল্টা, ডেল্টা সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 2i, এটাই মনে রাখতে হবে 180 ডিগ্রি মাইনাস 2i। ঠিক আছে, কঠিন দেখ জিনিসকে কঠিন আননেসেসারি কঠিন করার কোনো দরকার নেই, সহজ ভাবে বুঝলেই হবে। ঠিক আছে, তাহলে প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতি কোণ কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 গুণিতক আপতন কোণ, 180 ডিগ্রি মাইনাস 2 গুণিতক আপতন কোণ। একশো 180 ডিগ্রি মাইনাস 2 গুণিতক আপতন কোণ। এবারে হেডিং দিবি লম্ব আপতন। লম্ব আপতন কি হচ্ছে, লম্ব আপতন, লম্ব আপতনে আমরা কি কি দেখবো, যে আপতন কোণ কত হচ্ছে, প্রতিফলন কোণ কত হচ্ছে, চ্যুতি কোণ কত হচ্ছে, এরকম হয়ে গেছে লেখা ছবি সবার। হ্যাঁ, লম্ব আপতন, লম্ব আপতন, লম্ব আপতন। হ্যাঁ, প্রথম কথা দেখ লম্ব আপতন বলতে কি না, দর্পণের উপরে লম্ব ভাবে পড়বে, তাই না, দর্পণের উপর লম্ব ভাবে পড়বে। আমি দুটো ছবি আঁকবো, একটা হচ্ছে কি না সমতল দর্পণ, আর একটা ধর আমি বললাম গোলীয় দর্পণ। আচ্ছা গোলীয় দর্পণ তোদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না, কেন কি ক্লাস 10 ছিল অবতল দর্পণ, কিছুটা হলেও তো মনে আছে, এটা হলো। আচ্ছা দেখ লম্ব এই তলের উপরে লম্ব হয়ে পড়েছে, তাহলে এটা হচ্ছে কি লম্ব আপতন, তাই না, এই তলের উপর দেখ সমতলের উপর লম্ব হয়ে পড়েছে। বল এইখানে আপতন কোণ কত, আপতন কোণ আই মানে কত হবে 0 ডিগ্রি, ভালো করে দেখ 90 ডিগ্রি নয়, এই জন্য তো এটাই বলছি, কেন হেডিং দিয়েছি লম্ব আপতন বললে, লম্ব আপতন মানে দর্পণের উপর লম্ব ভাবে পড়েছে, এই বিন্দুতে অভিলম্ব কোণটা হবে এটাই, তাহলে অভিলম্বের সাথে আপতন কোণ কত কোণ করেছে 0 ডিগ্রি, বোঝা গেল। এই বিন্দুতে এটা হচ্ছে কি আপতন বিন্দু, এখানে হলো লম্ব, তাহলে লম্ব আর আপতিত রশ্মি তো একই হয়ে গেল না, তাহলে কোণ কত 0 ডিগ্রি, তাহলে আপতন লম্ব আপতনে আপতন কোণ কত 0 ডিগ্রি। আচ্ছা প্রতিফলন কোণ কত হবে, আপতন কোণ যা হবে সেটাই,
কেন কি প্রতিফলনের সূত্র 0 ডিগ্রি, আপতন কোণও 0 ডিগ্রি, প্রতিফলন কোণও 0 ডিগ্রি। ঠিক। আচ্ছা, প্রতিফলন কোণ 0 ডিগ্রি মানে কি? ও পুনরায় একই পথে ফিরে গেছে, এরকম দেখানো হবে। মানে যে পথে পড়েছে, যেভাবে পড়েছে সেভাবেই আবার ফিরে যাবে, যেভাবেই পড়েছে সেভাবেই আবার ফিরে যাবে। ঠিক আছে, তাহলে আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত? চ্যুতি কোণ কত? ডেল্টা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 2i, 2i তো 0, তাহলে চ্যুতি কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে আপতন কোণ 0, প্রতিফলন কোণ 0, চ্যুতি কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, হলো। এবার দেখ, ধরো আমি যদি বলি এই দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্র ধরো এটা, এটা হচ্ছে কি এর কেন্দ্র। ঠিক আছে, কোন গোলকের উপরে লম্ব ভাবে যদি আমি কোন রেখা টানতে চাই, তাহলে ওটা অতি অবশ্যই ব্যাসার্ধ কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, মানে কোন গোলক বা বৃত্তের উপরে লম্ব কে হয়? তার ব্যাসার্ধ হয়, তার ব্যাস বা ব্যাসার্ধ কে লম্ব হয়। মানে আমি যদি বলি এই একটা আলোক রশ্মি এরকম পড়েছে, তুই বুঝে নিবি যে এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, মানে অবশ্যই এখানে লম্ব ভাবে পড়েছে। আর লম্ব ভাবে পড়া মানে সমতল হোক আর অবতল হোক সেম কন্ডিশন আসবে, I0 R0 ডেল্টা কত হবে? 180 ডিগ্রি। মানে কি হচ্ছে, ও যদি এরকম করে গিয়ে পড়ে, ও পুনরায় একই পথে ফিরে আসবে। মানে গোলীয় দর্পণে এটুকু জিনিস বুঝতে পারছিস, কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি গিয়ে পড়ে, পুনরায় একই পথে ফিরে আসবে। আচ্ছা, যদি এরকম করে এসে পড়ে, এইরকম কেন্দ্র দিয়ে যাচ্ছে, আবার ফিরে আসবে এরকম করে। ঠিক আছে, তাহলে দর্পণ, গোলীয় দর্পণ হোক কি সমতল দর্পণ হোক, লম্ব ভাবে পড়া মানে সবার কন্ডিশন একই হচ্ছে এবং একই পথে ফিরে আসবে। লম্ব ভাবে পড়লে পুনরায় একই পথে ফিরে আসবে। ঠিক আছে। এরপরে ছায়া প্রকাশনের বইতে 5 নম্বর পেজ, নতুন বই যাদের কাছে, সেট 2 যেটা, 5 নম্বর পেজে কিছু কিছু কথা আছে যেগুলো তোরা একবার করে রিডিং দিস, যদি বুঝতে না পারিস তখন বলবো। যেমন আছে প্রতিফলন সংক্রান্ত কয়েকটি ঘটনা। এই প্রথম পয়েন্টটা হচ্ছে কি, সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন? ঠিক আছে, এটা একবার রিডিং দিবি বাড়িতে। গোধূলি বা উষা কিভাবে হচ্ছে। তারপরে হচ্ছে কি যে আমরা যে দর্পণ, যেটা বাড়িতে যে আমরা হচ্ছে লুকিং গ্লাস বলি বা আয়না যেটাকে বলি, তার পেছনে কেন সিলভার বা হচ্ছে কি পারদের প্রলেপ দিতে হয়। ঠিক আছে, এটা। এবারে প্রতিবিম্বের সংজ্ঞা আছে, প্রতিবিম্বের সংজ্ঞা পড়বে না পরীক্ষাতে। প্রতিবিম্বের সংজ্ঞা কি হচ্ছে, দেখ, কোন বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, দেখ সংজ্ঞা দেখ, কোন বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে, তাহলে প্রতিফলিত বা প্রতিসৃত হলে কারা কারা তৈরি হবে? হয় প্রতিফলিত রশ্মি, নাহলে প্রতিসৃত রশ্মি হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, মিলিত হলে কোন প্রতিবিম্ব হবে? সদ্বিম্ব। অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে বলে মনে হলে কি হবে? অসদ্বিম্ব। তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। এখানে দুটো আছে, সৎ প্রতিবিম্ব বা সদ্বিম্ব, অসৎ প্রতিবিম্ব বা অসদ্বিম্ব। দেখ ছবিগুলো আছে একবার করে, এগুলো হচ্ছে তোদেরকে কি কি করতে হবে, এই ছবিগুলো অলরেডি পুরো যখন আলো চ্যাপ্টার পড়া হবে না, অটোমেটিকলি এগুলো বারবার করতে করতে বুঝে যাবি যে এটা কেন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তবে এটুকু জিনিস, দুটো প্রতিবিম্বকে চোখে দেখা যায়, কিন্তু পর্দায় ফেলা যাবে কোনটা? দেখ, পর্দায় ফেলা যায় মানে কি, যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেখানে যদি পর্দা রাখিস, পর্দায় ছবি তৈরি হবে। আচ্ছা, পর্দায় ছবি তৈরি করতে গেলে পর্দায় তো আলোক রশ্মি পড়তে হবে না? যেখানে সদ্বিম্ব হয়েছে সেখানে তো আলোক রশ্মি মিলিত হয়েছে, মানে সদ্বিম্বকে পর্দায় ফেলা যাবে। যেখানে অসদ্বিম্ব আছে সেখানে তো আদবে আলোক রশ্মি নেই, তাহলে ওখানে আমি যদি পর্দা রাখি, ওখানে ছবি কি করে তৈরি হবে?
ঠিক আছে। যেমন তোরা মরিচিকা, মরিচিকা কি অসৎ বিম্ব, পর্দায় ফেলা যাবে না কোনো, ঠিক আছে। যেমনটা আমরা যে মানে নিজেদের ছবি যে আয়নায় দেখি ওটা অসৎ বিম্ব, পেছনে যদি আমি কোনো পর্দা রেখে আমাদের কোনো ছবি তৈরি হবে, হবে না। ক্যামেরায় যে আমরা ছবি তুলি, ক্যামেরাতে লেন্স আছে, লেন্সের ভেতর, লেন্সের পরে একটা পর্দা রাখা থাকে, সেই পর্দার উপরে আলো গিয়ে পড়লে ছবি ওঠে, তো সেটা কিন্তু সৎবিম্ব হচ্ছে। সিনেমার উপরে যে ছবি তৈরি হচ্ছে সেটা সৎবিম্ব হচ্ছে, মানে কি পর্দায় ধরছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সৎবিম্বকে পর্দায় ধরা যাবে, অসৎবিম্বকে পর্দায় ধরা যাবে না। হ্যাঁ, এটা তোরা সৎবিম্ব আর অসৎবিম্বের পার্থক্য যে আছে না, ওই পেজের একদম লাস্ট পয়েন্ট, ওই 3টে পয়েন্ট একবার রিডিং দিয়ে দিস। দেখ, আননেসেসারি এইগুলো হচ্ছে বেশি মানে এ করার দরকার নেই, এগুলো থেকে বেশি কোশ্চেনও আসবে না, এগুলো কনসেপ্ট ঠিক রাখার জন্য ব্যাস 3টে পয়েন্ট একবার রিডিং দিলেই হবে, ঠিক আছে। তোদের সিলেবাসে, তোদের সিলেবাসে গলীয় দর্পণ আছে, সমতল দর্পণ তবু একটু ঠিক রাখা দরকার, কেন কি সমতল দর্পণ থেকে এইটুকু কোশ্চেন গুলো আপাতত দিয়ে দিলেও দিতে পারে। যেমনটা হচ্ছে কি হেডেন দিবি সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। হ্যাঁ, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। এখানে আমাদেরকে একটা প্রমাণ করতে হবে কি, যে দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব, এটা প্রমাণ করতে হবে, প্রতিবিম্বের লম্ব দূরত্ব। এটা প্রমাণ আমরা দেখ ল্যাঙ্গুয়েজ তোরা মানে লিখে নিতে পারবি আশা করছি, লেখা কিছু ব্যাপার নয়। দেখ প্রথমে কিরকম হচ্ছে সব, এটা হলো ধরো দর্পণ, ঠিক আছে। আমি বারবার কেন এই দিকে হচ্ছে এটা দিচ্ছি কি, এটা হলো দর্পণের পেছনের সাইড, কেন কি আমরা যত ছবি আঁকবো না গলীয় দর্পণেরও এই দিকেই থাকবে, লেন্সের এই দিকে, মানে বস্তুগুলোকে সবসময় বাম সাইডে রাখা হয়, এই জন্য আমার সব সিকোয়েন্স কিন্তু বস্তুকে বাম সাইডেই রাখা হবে, ঠিক আছে। তবে তার মানে চেঞ্জ করে দিলেও দিতে পারে, বাট আমরা এরকম ধরছি। দেখ প্রথমে আমি বললাম যে এটা হলো কি বস্তু, এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, বস্তু। আমাদেরকে দেখাতে হবে কি বস্তু থেকে দর্পণের যে লম্ব দূরত্ব এবং এই বস্তুটার প্রতিবিম্ব যেখানে তৈরি হবে তার দূরত্ব সেম সেম হবে। একটু জ্যামিতি আছে, দেখ জ্যামিতি কিছু নয়। দেখ এখানে প্রথমে আমি কি করব, একটা আলো রশ্মি এখান থেকে গেল, আচ্ছা এই আলো রশ্মিটা কিভাবে পড়েছে, লম্ব হবে, তাহলে একই পথে ফিরে আসবে। যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করার জন্য আমাদের মিনিমাম দুটো আলোক রশ্মি চাই, মিনিমাম দুটো চাই, কেন কি মিলতে হবে না, ক্রস পয়েন্ট চাই। আরেকটা আলোক রশ্মি আমি এখানে এরকম করে নিয়ে নিলাম, এ যদি এখানে গিয়ে পড়ে এরকম করে, তাহলে এখানে লম্ব হচ্ছে এটা, তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে, এরকম এদিকে যাবে এটা। তো চোখ কি দেখবে, চোখ দেখবে যে একটা আলোক রশ্মি এরকম করে আসছে আর একটা আলোক রশ্মি এরকম করে আসছে দর্পণ থেকে। তো দুটো আলোক রশ্মি সামনে কি গিয়ে কোথাও মিলতে পারে, মিলতে পারে না, তাহলে আমাদেরকে কি করতে হবে, পেছনের দিকে নিয়ে যেতে হবে। তাহলে বল এখানে একটা প্রতিফলিত রশ্মি কোনটা, এটা, আর একটা এটা, তাহলে দুটোকে আমি পেছনের দিকে বাড়ালাম, তাহলে এটা হয়ে যাবে কি না ইমেজ, এটা হলো কি অবজেক্ট, ঠিক আছে। এটা হলো ইমেজ, এটা হলো অবজেক্ট, এটা হলো ইমেজ, এটা হলো অবজেক্ট। এখান থেকে আমি নাম দিয়ে দিতে পারি ডি, এরকম নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডি বি নাম দিয়ে দিতে পারি, নাম যেমন খুশি দিতে পারিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবারে দেখ তোরা নিশ্চয়ই ক্লাস 10-এ জ্যামিতিতে এটুকু আপাতত করেছিলি যে সর্বসম ত্রিভুজ কিভাবে প্রমাণ করতে, ঠিক আছে। অনেক রকম করা যায়, দুটো বাহু একটা কোণ কি তিনটে বাহু সমান এরকম, ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে গেলে হবে। তবে এখানে
আমাদেরকে প্রথম দেখাতে হবে কি যে এটা কি বলছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব মানে কি, ও দেখাতে কি বলছে, ওসি সমান আইসি। ঠিক আছে, এ তো পুরো সে পুলিশের গল্প হয়ে গেল। ঠিক আছে, ওসি সমান আইসি। হ্যাঁ, ঠিক আছে, এবারে ওসি কে আইসির সাথে সমান দেখাতে হবে। ঠিক আছে, তো দেখ দুটোকে আমি সমান এখানে দেখ, একটা তো এটা হলো কি 90 ডিগ্রি কোণ না, দেখ এই ত্রিভুজের এই কোণ এবং ওই ত্রিভুজের এই কোণ দুটোই কি হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথম আমি কি লিখবো, ত্রিভুজ ওসিডি এবং ত্রিভুজ আইসিডি এর ক্ষেত্রে, ওসিডি এবং আইসিডি এর ক্ষেত্রে, দেখ ওসিডি এবং আইসিডি এর ক্ষেত্রে কি কি সমান হচ্ছে, দেখ কোণ ওসিডি সমান কোণ আইসিডি সমান 90 ডিগ্রি, প্রথম হয়ে গেল এটা। দেন তারপরে কি লিখবো, সিডি সাধারণ বাহু না, সিডি সাধারণ বাহু, ঠিক কিনা, সিডি কিন্তু দেখ দুজনেরই সাধারণ বাহু। ঠিক আছে, সিডি দুজনের সাধারণ বাহু। আচ্ছা হলো, এরপরে আমরা দুটো কোণ আর দেখ একটা বাহু হয়ে গেছে আর হচ্ছে কোণ দেখাতে চাইছে। ঠিক আছে, কোণ কিভাবে দেখাবো, দেখ দেখ এটা এটা যদি আই হয় এটা কি আর, আচ্ছা এটা যদি আর হয় এটা আর হবে, এটা আর হচ্ছে, আচ্ছা এটা আর হলো, কিন্তু এটা আর তার আগে আরো একটা চাইছি, এটা যদি আই হয় এটা আই হবে, এটা আই হবে। ঠিক আছে হলো, আচ্ছা দেখ এটা আই হলে এটা আই মানে একান্তর কোণ, এটা আর হলে এটা আর মানে অনুরূপ কোণ। ঠিক আছে হলো, বেশ, তাহলে এখান থেকে আমরা করে দিতে পারি কি, আরেকটা কোণ দেখিয়ে দিই, সিওডি। ঠিক আছে, সিওডি সমান সিআইডি, কি সব নাম আসছে দেখ, সিআইডি ওসি। ঠিক আছে, হ্যাঁ চল দেখ এখান থেকে কি হচ্ছে, সিওডি সমান সিআইডি হচ্ছে দুটো কোণ। তাহলে দেখ দুটো কোণ দেখিয়েছি আর একটা সাধারণ বাহু দেখিয়েছি। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, ত্রিভুজ ওসিডি এরকম সমান চিহ্ন, তার উপরে একটা এরকম দিয়ে দিবি, এটা সর্বসম চিহ্ন হচ্ছে আইসিডি। ঠিক আছে, আইসিডি হলো, তো এটা সর্বসম হচ্ছে, তাহলে সর্বসম ত্রিভুজের যে কোনো দুটি বাহু কি হবে, অনুরূপ বাহু দুটো সমান হবে, তাহলে কি হবে, ওসি সমান আইসি হয়ে যাবে। ওসি মানে কি, দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব, এবং সিআই মানে হচ্ছে কি, দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব, দুটো দূরত্ব কি হচ্ছে, সমান হচ্ছে। আচ্ছা, এরকমটা মনে হচ্ছে যে বস্তুকে তাহলে দর্পণের সামনে থাকতে হবে, কিন্তু এরকমটা নয়। আমরা কিছু কিছু সময় দেখি যে দর্পণের সামনে দাঁড়িয়ে নেই কিন্তু সাইড থেকে দেখা যায়। ঠিক আছে, সেটা দর্পণের সামনে দাঁড়িয়ে নেই তবু সাইড থেকে দেখা যায়। সাইড থেকে দেখা যায় বলতে কিরকম, দেখা গেল এটা হলো দর্পণ, এর এখানে একটা বস্তু আছে, দেখ বস্তু যেখানে আছে তার সামনে কিন্তু দর্পণ নেই, কিন্তু এর কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে, দেখ বস্তু এখানে আছে না, এর প্রতিবিম্ব কিরকম তৈরি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, প্রতিফলিত এদিকে চলে যাবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, প্রতিফলিত এরকম করে চলে যাবে। এদের দুজনকে যদি আমি পেছনের দিকে বাড়াই তাহলে এদের কিন্তু প্রতিবিম্ব এইখানে তৈরি হয়ে যাবে। আমরা দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব মানে কি বুঝি, দর্পণের যে লাইন, এটা দর্পণের যে লাইন, সেখান থেকে এর দূরত্ব, সেখান থেকে এর দূরত্ব সমান সমান হতে হবে। ঠিক আছে, দেখ এই বস্তুটাকে দেখার জন্য তোকে কিন্তু চোখ এখানে রাখতে হবে। কেন, কেন কি এর থেকে একটা আলোক রশ্মি একদম এর কিনারায় পড়লে এ এখানে আসবে, আর এর থেকে একটা আলোক রশ্মি একদম এর কিনারায় পড়লে এখানে যাবে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কতটা, এতটা জায়গা, এই এতটা জায়গার মধ্যে যদি কেউ থাকে তাহলে কিন্তু সে এই বস্তুটার প্রতিবিম্বকে এখানে দেখবে। যদি বস্তু এখানে থাকে এর প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, কিন্তু কেউ যদি এখান থেকে দেখে সে কিন্তু দেখতে পাবে না, এখান থেকে দেখলে কিন্তু দেখতে পাবে না। কেন কি, প্রতিফলিত রশ্মি তো এই জায়গায় আছে, তো একে বলে কি দর্পণের দৃষ্টিক্ষেত্র। ঠিক আছে, ভিউ ফিল্ড বলা হয় যাকে। ঠিক আছে, তাহলে এটা হলো দর্পণের দৃষ্টিক্ষেত্র আছে। কার দৃষ্টিক্ষেত্র বেশি, উত্তল, অবতল না সমতল,
এটা নিয়েও আছে, কেন গাড়ির সামনের যে ভিউ ফান্ডার সেটাকে আমরা উত্তল দর্পণ রাখি, এটা হচ্ছে কি টুকতে হবে না এটুকু। আচ্ছা, কিছু কিছু জিনিস দেখ, আগে তাহলে কি কি বললাম, যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সেম সেম হবে, ঠিক আছে। আচ্ছা, ভাব এটা হচ্ছে কি, আমি বললাম যে এখান থেকে বস্তুর দূরত্ব তো হচ্ছে কত না, বস্তুর দূরত্ব আছে এটা এক্স বলছি, ঠিক আছে, বস্তুর দূরত্ব আছে, ধর আমি এক্স বলছি, এক্স ধরা দরকার আছে। দেখ এখানে বস্তু আছে, এখানে প্রতিবিম্ব আছে। আচ্ছা, বস্তু যদি 1 সেন্টিমিটার এগিয়ে আসে, প্রতিবিম্ব 1 সেন্টিমিটার এগিয়ে আসবে। বস্তু যদি 2 সেন্টিমিটার এগিয়ে আসে, প্রতিবিম্বও 2 সেন্টিমিটার এগিয়ে আসবে। তার মানে বস্তু যত বেগে দর্পণের দিকে যাবে, প্রতিবিম্ব তত বেগে দর্পণের দিকে এগিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, দুজনের বেগ কিন্তু দেখ উল্টো দিকে হচ্ছে, বস্তু যদি এদিকে যায়, প্রতিবিম্ব এদিকে আসবে, ঠিক আছে। আচ্ছা, কার সাপেক্ষে আমি বার করছি এই বেগটা, বার করছি দর্পণের সাপেক্ষে। তাহলে আমি কি বলতে পারি, ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর সমান মাইনাস অফ ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর। খুব ভালো ধরনের কোশ্চেন যদি হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে হতে পারে, শুধু এটুকু, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। যেমন এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে, দেখ ধরো বলা হলো যে এখানে বস্তু আছে, ঠিক আছে, এখানে বস্তু আছে, এটা হচ্ছে দর্পণ আছে, বলা হলো যে দর্পণের দিকে বস্তুটা ভি বেগে এগিয়ে আসছে, দর্পণের দিকে বস্তুটা ভি বেগে এগিয়ে আসছে, তাহলে প্রতিবিম্বের বেগ কত হবে? লেখ এইটা একে লেখ যে দর্পণের দিকে বস্তু যদি ভি এ, বস্তুর দিকে দর্পণ যদি ভি বেগে এগিয়ে আসে, 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 তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত? দর্পণের সাপেক্ষে বলেনি কিন্তু, বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত। আমি মেন ফর্মুলা এটা, ঠিক আছে। আচ্ছা, বস্তুর দিকে দর্পণ যদি ভি বেগে এগিয়ে আসে, তাহলে তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দেখ তোরা ক্লাস 11-এ আপাতত এটুকু তোদের মনে আছে যে আপেক্ষিক বেগ যেটা ছিল, আপেক্ষিক বেগ বলতে কি, যদি বলি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, যার সাপেক্ষে বলা হয় তার বেগটাকে বাদ দিতে হয়, এটুকু তো মনে আছে, যার সাপেক্ষে বলা হয় তার বেগটা বাদ দিতে হয়। তাহলে আমি দেখছি কি এখানে, এখানে আমরা এটা এটা সব জায়গার জন্য ঠিক আছে, এটা সব জায়গার জন্য ঠিক আছে, তো এটাকেই আমরা নেব। প্রথমে দেখ কি লিখছি, ভি অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর সমান ভি ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর, সামনে একটা মাইনাস আসবে। চলো এখানে লিখছি আমি ভি অফ ও মাইনাস ভি অফ এম সমান মাইনাস অফ ভি অফ আই মাইনাস ভি অফ এম, একদম ঠিক আছে না? এটা তো ঠিক আছে। দেখ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর মানে মিরর বাদ যাবে, আর এর আগে অলরেডি একটা মাইনাস ছিল, ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর মানে ইমেজ মাইনাস মিরর হচ্ছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে আমি লিখে নিচ্ছি ভি ও মাইনাসটাকে এদিকে করে নিলাম ভি আই সমান 2 ইন্টু ভি এম। দেখ দেখ একটা ভিএম এদিক থেকে ওদিকে গেলে কি হবে ভিএম, আর একটা মাইনাসে মাইনাসে প্লাস 2 ভিএম, 2 ভিএম, ঠিক আছে হলো। আচ্ছা বল অবজেক্ট, অবজেক্ট কি, অবজেক্ট কি স্থির ছিল? স্থির ছিল। প্রথমে কিন্তু বস্তু যে সে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, তো বস্তু তো স্থির, তাহলে বস্তুর বেগ কত? 0, বস্তুর বেগ 0 প্লাস
ইমেজ এর বেগ সমান 2 গুণিতক মিররের বেগ ভি, তুই বর্জন নিতে পারিস মাইনাস আই ক্যাপ, মানে আই মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসছে, তাহলে 2 ভি আই ক্যাপ মাইনাস ভি ইমেজ। একটা জিনিস লক্ষ্য কর, বস্তুর দিকে দর্পণ যদি ভি বেগে এগিয়ে আসে, তাহলে প্রতিবিম্ব বস্তুর দিকে কত বেগে এগিয়ে আসবে? দ্বিগুণ বেগে এগিয়ে আসবে। বোঝা গেল? ঠিক একই রকম বস্তুর দিকে দর্পণ যদি এক্স দূরত্ব এগিয়ে আসে, তাহলে প্রতিবিম্ব কত দূরত্ব এগিয়ে আসবে? 2x দূরত্ব এগিয়ে আসবে। ঠিক আছে, ওটাই আছে তোদের শর্ট করে। কোথায় আছে? ওই ছকটা দেখ, ছক হচ্ছে ওই 6 নম্বর পেজের লাস্টের দিকে সমতল দর্পণের কয়েকটি ধর্ম ওর 3 নম্বর পয়েন্ট। দেখ, কোনো বস্তু যদি ভি বেগে দর্পণের দিকে এগিয়ে আসে, তবে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব, আচ্ছা একই জিনিস যে কোনো একটাকে আমি যদি বস্তুকে স্থির রেখে দর্পণকে ভি বেগে এগিয়ে নিয়ে আসি, তাহলে প্রতিবিম্ব 2 ভি বেগে এগিয়ে আসবে। আরো এটা করলেও হবে, দর্পণকে স্থির রেখে বস্তুকে যদি ভি বেগে এগিয়ে নিয়ে যাই, তাহলে প্রতিবিম্ব 2 ভি বেগে এগিয়ে আসবে। বুঝা গেল? হ্যাঁ, এটা হলো। আচ্ছা, তারপরে কিছু কিছু জিনিস এখান থেকে আমরা দেখব, সেটা হচ্ছে কি, যেমন এইগুলো ছোট ছোট পয়েন্ট। 2 নম্বর, কোনো ব্যক্তি কমপক্ষে নিজের দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দর্পণে তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পায়। মানে তোর দৈর্ঘ্য যদি 6 ফুট হয়, তাহলে তুই তোর পুরো শরীরের প্রতিবিম্ব দেখতে গেলে মিনিমাম 3 ফুটের আয়না দরকার, এর থেকে কম হলে হবে না। ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, আমি পরে বলবো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, প্রতিফলনের ফলে আলোর কম্পাঙ্ক তো কোনোদিন পরিবর্তন হয় না, যাই হোক না কেন। তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের পরিবর্তন হয় না। অ্যাকচুয়ালি কি, তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ পরিবর্তন হয় মাধ্যমের উপর ডিপেন্ড করে। তো প্রতিফলনের ফলে কি হচ্ছে, আলোক রশ্মি যে মাধ্যম থেকে গিয়েছিল সেই মাধ্যমেই তো ফিরে আসছে, মাধ্যম তো পরিবর্তন হয়নি। ঠিক আছে, প্রতিফলনের ফলে আলোর তীব্রতা কমে, অবশ্যই প্রতিফলনের ফলে আলোর তীব্রতা কমে, কিছুটা শোষণ হয়ে যাবে না, কিছুটা শোষণ হয়ে যাচ্ছে, এই জন্য প্রতিফলনের ফলে আলোর তীব্রতা কমছে। তারপরে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের তলে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে এলে দশার পাই পরিমাণ পরিবর্তন হয়, মানে দশা উল্টো হয়। এটা হচ্ছে কি একটু মানে অন্য রকমের ব্যাখ্যা হয়, কিন্তু ওদের দরকার নেই। ঠিক আছে, কেন পাই হচ্ছে আপাতত এরকম মনে রেখে দিয়ে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ফলে দশার কোণের মান কত হচ্ছে, পাই পরিমাণ পরিবর্তন হয়। আচ্ছা, যেটা প্রথম পয়েন্ট, সেটা কিন্তু তোরা অলরেডি কোথায় পড়ে নিয়েছিস আমি যদি বলি, সেটা হচ্ছে তোরা চলকুণ্ডলী গ্যালভানোমিটার, দর্পণ গ্যালভানোমিটারে পড়ে নিয়েছিস। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে জিস্ট কি হলো, যদি বস্তু বা দর্পণের মধ্যে কোনো একটা ভি বেগে গতিশীল হয়, তাহলে প্রতিবিম্ব কত বেগে গতিশীল হবে? 2 ভি বেগে। ঠিক আছে, এটা। আর আমাদের দেখ, যদি কোথাও কনফিউশন হয়, তাহলে কিন্তু মেন আমার ওই ফর্মুলা, ভি অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর সমান মাইনাস ভি ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর, যা যেভাবে চেঞ্জ করুক না কেন ওটা দিয়ে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। আপতিত রশ্মি ঠিক থাকলে দেখ কি হচ্ছে, অ্যাকচুয়ালি ধরো এটা হচ্ছে কি দর্পণ, দেখ এটা দর্পণ। ঠিক আছে, এটা দর্পণ, বলছে এখানে আলোক রশ্মি এসে পড়েছে, তো এর প্রতিফলিত রশ্মি ধরো এটা, তো কি হয়েছে, এরকম ধরো পড়েছে। দর্পণটাকে যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, দেখ এটা দর্পণ আছে, আলোক রশ্মি এখানে এসে পড়েছে, আমি যদি দর্পণকে এরকম করে ঘোরাই কিছু হবে না, দর্পণকে যদি আমি এরকম করে ঘোরাই কিছু হবে না, মানে এটা ধরো আপতিত রশ্মি, দর্পণকে এরকম ঘোরালে কিছু হবে না। ঠিক আছে, ওই তলে। কিন্তু দর্পণকে যদি আমি এরকম ঘোরাই, তাহলে কিন্তু চেঞ্জ হবে, মানে কি লম্ব আলাদা হয়ে যাবে তখন। তো দেখ, এটাকে সহজভাবে প্রমাণ করার জন্য সব থেকে ভালো পদ্ধতি কি হচ্ছে, এটা একটা করা যায়, কিন্তু তোদের একটু প্রমাণ দেবে না, আমি এই জন্য একে সহজ প্রমাণ করার জন্য কি করা যেতে পারে, আমি প্রথমে ধরলাম লম্বভাবে পড়েছিল, তাহলে আলোক রশ্মি লম্বভাবেই গেছিল,
আছে। আচ্ছা, এরপরে আমি যদি দর্পণটাকে এরকম করে ঘুরিয়ে দিই একটু, তাহলে এখন দর্পণ কোনটা হলো? এটা। তাহলে এখন দর্পণ কত কোণে ঘুরেছে? ধরো থিটা। কত কোণে ঘুরেছে? থিটা। তাহলে সেই হিসাবে তার লম্বও থিটা কোণে ঘুরে যাবে। তাহলে লম্ব হলো এটা, ঠিক আছে, লম্ব হলো এটা। তাহলে বল এখন আপতিত রশ্মি লম্বের সাথে কত কোণ করেছে? থিটা। তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণ করবে লম্বের সাথে? থিটা। তাহলে বল আগে আপতিত রশ্মি কোনটা ছিল? এটা। এখন সরি, আগে প্রতিফলিত রশ্মি এটা ছিল, এখন প্রতিফলিত রশ্মি কোনটা? এটা। বল আগের প্রতিফলিত রশ্মি আর এখন প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? 2 থিটা। এটা হলো সহজ প্রমাণ, ঠিক আছে, আমরা প্রমাণ লাগছে না, ঠিক আছে। তাহলে প্রথমে লম্ব ভাবে পড়েছিল, তাহলে লম্ব ভাবেই গেছিল। এবার আমি দর্পণকে যদি থিটা কোণে ঘুরিয়ে দিই, তাহলে লম্বও থিটা কোণে ঘুরে যাবে। তাহলে আপতন কোণ থিটা, তাহলে প্রতিফলন কোণ প্রতিফলিত রশ্মি থিটা হয়ে যাবে। তাহলে আগের যে প্রতিফলিত রশ্মি, এখন যে প্রতিফলিত রশ্মি, সেটা কত কোণ হচ্ছে? 2 থিটা, ঠিক আছে, 2 থিটা। তাহলে এটাকে কি করবি না, আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে, 2 থিটা কোণে ঘুরে যাবে। এবার একটু হর্স আমি খুলছি। হর্সের আজকে এরকমই রাখবো। হর্সের 1 2 1 2 4 তো বলা হলো, ঠিক আছে, 4 বলা হলো। 4-এর প্রমাণ তোদের লাগবে না, ঠিক আছে, 4 বলা হলো। তারপরে আচ্ছা, সমতল দর্পণের দেখ, সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেটা কিরকম হচ্ছে বলতো? সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব সেম সেম হচ্ছে কিনা? হ্যাঁ, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সেম সেম হচ্ছে। আচ্ছা, যদি এরকম বস্তু রাখি, তার প্রতিবিম্ব কেমন হবে? এরকম হবে, মানে সমশীর্ষ। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি হচ্ছে? সমশীর্ষ। আচ্ছা, যদি আমি এই বস্তুটাকে রাখি, এটা, এর প্রতিবিম্ব কেমন হবে? দেখ, ধরো আমি বললাম এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের প্রতিবিম্ব এখানে তৈরি হবে, এই পয়েন্টের প্রতিবিম্ব এখানে তৈরি হবে। মানে এখান থেকে এই পয়েন্টটার দূরত্ব ধরো 10 সেমি, এটারও 10 সেমি, তাহলে এখান থেকে 10 সেমি, 10 সেমি। তারপরে দেখ, এর প্রতিবিম্ব এইখানে কোথাও তৈরি হবে। এর প্রতিবিম্ব ধরো দর্পণ থেকে কত? এটা 7 সেমি, তাহলে এখান থেকে 7 সেমিতে গিয়ে এর প্রতিবিম্ব তৈরি হবে। এটা ধরো কত হচ্ছে? 8 সেমি, তাহলে 8-এ গিয়ে তৈরি হবে। মানে এরকম হবে এটা। একে কি বলে? পার্শ্বীয় পরিবর্তন বলে, ঠিক আছে। সমতল দর্পণের প্রতিবিম্বের পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে কি বলে? পার্শ্বীয় পরিবর্তন। এটা বইতে আছে, পার্শ্বীয় পরিবর্তন, পেজ নাম্বার, হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 6, পেজ নাম্বার 6। দেখ, আমরা হচ্ছে সমতল দর্পণে বস্তু দ্বারা গঠিত প্রতিবিম্ব, দর্পণ থেকে বস্তু দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সমান হয়, এটা প্রমাণ করেছি। দেন তারপরে আছে কি, পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে? হয়ে গেছে, পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে। তারপরে আছে কি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে না, বস্তু থেকে দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সেম। 2 নম্বর, বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। প্রতিবিম্বটি কি হয়? অসৎ হয়। তবে হ্যাঁ, সমতল দর্পণের সাহায্যে সৎবিম্ব গঠন করা যেতে পারে। আমার কোশ্চেন হলো, সৎ বস্তুর সমতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয়, এটা নরমাল। কিন্তু সৎ বস্তুর সমতল দর্পণে সৎ বিম্ব গঠিত হবে। কি বললাম ভালো করে শোন। সৎ বস্তু মানে তুই আয়নার সামনে দাঁড়িয়ে আছিস, তোর প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা কি? অসৎ বিম্ব সমতল দর্পণে। তাহলে সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি হচ্ছে। এবার কোশ্চেন হলো যে সমতল দর্পণের সাহায্যে সৎ বস্তুর সৎ বিম্ব তৈরি হবে, এরকম একটা উদাহরণ।
সমতল দর্পণের সাহায্যে সৎ বস্তুর অসৎ বিম্ব সাধারণভাবে তৈরি হয়, ঠিক আছে, এটা কমন। কিন্তু যদি বলি সৎ বস্তুর সৎ বিম্বই তৈরি হবে, এরকম একটা উদাহরণ। তোরা নিশ্চয়ই এটা করেছিস বদমাশি, যে একটা কাচের আয়নার টুকরো নিয়ে ওই সূর্যের আলো নিয়ে কারোর মুখে ফেলেছিস, এরকম তো করেছিস অনেকে, ঠিক আছে। আচ্ছা, সূর্য কি সৎ বস্তু না অসৎ বস্তু? সৎ বস্তু। সূর্য থেকে আলোক রশ্মি আসছে, সৎ বস্তু। আচ্ছা, সূর্যের আলোক রশ্মিকে ওই ছোট্ট আয়নার টুকরোর সাহায্যে যে আলোক রশ্মিটা প্রতিফলিত তোর বন্ধুর মুখে ফেলছিস, ওটা তো সৎ বিম্ব, মুখে গিয়ে পড়ছে কিন্তু, ঠিক আছে, পর্দায় ধরা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কেন কি বিস্তৃত বস্তু বলে। সূর্য একটা বিস্তৃত বস্তু। দেখ, বিস্তৃত বস্তু বলতে কি, আমি যদি বলি এইটুকু কাচের দর্পণ, সূর্য থেকে আলোক রশ্মি আসছে এরকম করে, ঠিক আছে, তো এর প্রতিফলিত হয়ে কি হবে, এখানে যাবে, এর প্রতিফলিত হয়ে কি হবে, এখানে যাবে। তো দেখ, এটা সমতল দর্পণ, কিন্তু বিস্তৃত বস্তু হওয়ার জন্য আলোক রশ্মিগুলো কিরকম ভাবে আসছে, এরকম করে। সূর্য অনেক বড়, এমন নয় যে সূর্য থেকে এরকম করে আলো আসছে, মোটেও না। সূর্য থেকে এরকমও আলো আসতে পারে, ঠিক আছে। তো কিছু হতে পারে কিছু কিছু আলোক রশ্মি এরকম করে আসছে, পড়ছে, ঠিক আছে। তো সূর্য থেকে এই আলোক রশ্মিগুলো, যেটা হচ্ছে কি আমি বলতে পারি কি না, বিস্তৃত বস্তু। তাহলে একটা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব সমতল দর্পণে সদ্বিম্ব হতে পারে, ঠিক আছে, এটা সদ্বিম্ব। সদ্বিম্ব, তাহলে সূর্যের যে প্রতিবিম্ব আমরা আয়নায় তৈরি করছি সেটা কিন্তু সদ্বিম্ব, যেখানে সূর্য কিন্তু একটা সৎ বস্তু, সূর্য কিন্তু একটা সৎ বস্তু। তাহলে সমতল দর্পণের প্রতিবিম্ব অসৎ হয় সাধারণত। বস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হচ্ছে, বস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হচ্ছে, এবং প্রতিবিম্বটির পার্শ্বীয় পরিবর্তন ঘটে, ঠিক আছে। এতগুলো হলো। ব্যাস, আজকের ফার্স্ট দিন এটুকুই থাকবে। পরের দিন আমরা কি করব, গোলীয় দর্পণ। আজকের প্রতিফলনের অল্প একটু শুরু হলো, ঠিক আছে, জাস্ট অল্প, মোটেও অল্প না, ঠিক আছে। পরের দিন গোলীয় দর্পণের শুরু হবে, এবং কোশ্চেন আসবে গোলীয় দর্পণ থেকে, সমতল দর্পণ থেকে খুব কম। সমতল দর্পণে কিছু কিছু পার্ট মানে ওদের কোশ্চেনে থাকতে পারে, এই আর কি। দেখা গেল একটা গোলীয় দর্পণের কোশ্চেন দিয়েছে, সেখানে একটা সমতল দর্পণ জোড়া আছে, এরকম, ঠিক আছে। এই পর্যন্ত থাকছে।